আজ কয়দিন অল্প অল্প বৃষ্টি, জোরে বৃষ্টি হয় না এদিকে। তো কাপড় চোপড় শুকাতে একটু সমস্যা হচ্ছে যেহেতু নিচতলায়। তো আমি এখন কাপড় চোপড় কিছু মেলতে ছাদে আসছি। এদিক সেদিক একটু তাকিয়ে দেখছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই মুহূর্তে আমার মনটা খুবই খারাপ। আমার বাবার বাড়ি, আমাদের নিজের বাড়ি, তারপর মেয়েরা আছে ফেনীর সাথে কোনো প্রকারেই যোগাযোগ করতে পারছি না। ইন্টারনেট নাই। তো গতকালে শুনেছিলাম বিদ্যুৎ নাই, ইন্টারনেট নাই, আর জল উঠেছে। বন্যার জলে একেবারে সব প্লাবিত হয়ে গেছে। এই ভিডিওটা গতকালের, আজ বৃহস্পতিবার। তো এখন ভিডিওটা এডিট করে কিছুক্ষণ পরেই আপলোড দেব। সকালবেলায় তাল দিয়ে খাওয়ার জন্য অল্প করে চিড়া শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি। রান্নাবান্না করব। আমার মনটা খুবই খারাপ লাগছে। আমাদের ওদিকে কারো সাথেই যোগাযোগ করা যাচ্ছে না। গ্রাম অঞ্চলে সবার বাড়িতে জল উঠে গেছে। আর যারা শহরে আছে, ফেনী শহরে নিচু এলাকাগুলোতে নিচতলায় কোমর সমান, হাঁটু সমান সবার বাসায় জল উঠে গেছে। এটা শুনেছি গতকাল রাত্রে। আজ পর্যন্ত আর কোনো খবর পাচ্ছি না। শুধু আমরা যারা শহরে বা ফেনীর বাইরে আছি তারাই ইন্টারনেটে একজনের সাথে একজন যোগাযোগ করছি। আর বাড়ির খবর বার্তার জন্য সবাই খুবই চিন্তিত। ভগবান জানে আমাদের ওদিকের কী অবস্থা হয়। এরকম বন্যা, এরকম বৃষ্টি আমরা জীবনে কোনো দিন দেখি নাই। আমার ছোটো বোন মাইজদি থাকে, মাইজদি শহরেও জল, রাস্তার উপরে জল, যোগাযোগ পর্যন্ত বন্ধ হয়ে গেছে। গতকাল রাত্রে মনে হয় উনি ফোন দিয়েছিলেন ফেনী থেকে। উনি বলছেন যে আমার বয়স এত হয়েছে, এরকম বৃষ্টি আমি কোনো দিন দেখি নাই। সারা দিন রাত অনবরত মুষলধারে বৃষ্টি, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। মানুষের যে কী অবস্থা হয় একমাত্র সৃষ্টিকর্তাই জানেন। আমার বড় মেয়ে সোমার বাসা অবশ্য 5 তলায়, তেমন সমস্যা হবে না, নাতি নাতনিরা ওখানেই থাকবে। তো নিচতলায় যারা আছে ওদের জন্য চিন্তা, গ্রাম অঞ্চলে যারা আছে ওদের জন্য চিন্তা। অনেকেই ঘরে আটকা পড়ে গেছে। আমার কাছে যে কি ভয় লাগছে, আমি কত দূরে আছি আমার মনে পড়লে কীরকম বুকটা ধড়ফড় করে ওঠে। একটু ভালো লাগছে না আমার কাছে। আমার মেজো ভাই খাগড়াছড়ি থাকে, ওর কাছে কিছুক্ষণ আগে ফোন করেছিলাম। ও বলছে দিদি আমাদের বাসায় এখনও জল উঠে নাই, তবে আশপাশে জলে একেবারে থই থই করছে, ওদিকেও বন্যা হয়ে যাচ্ছে, অনবরত বৃষ্টি। আপনারা সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। এখন আবার বৃষ্টি নামলো, আমি যাচ্ছি ছাদে। সব কাপড় চোপড় নিয়ে আসলাম, ভিজে গেছে, আমিও ভিজে গেছি। এদিকে তেমন বৃষ্টি নাই, অল্প বৃষ্টি। এমনি আকাশ মেঘাচ্ছন্ন থাকে, বৃষ্টি কম। কিন্তু আমাদের ওদিকে ফেনী, নোয়াখালী, মাইজদি, চট্টগ্রাম, খাগড়াছড়ি, কক্সবাজার ওদিকে অনবরত বৃষ্টি হচ্ছে আজ প্রায় 1-1.5 মাস যাবৎ। আপনাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না হয়ে যাচ্ছে। লাল শাক হয়ে গেছে, ফোড়নে দিয়েছি রসুন। লাল শাক নামিয়ে এখন ইলিশ মাছ বসালাম। ইলিশ মাছে লবণ হলুদ মাখিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে একবারেই বসিয়ে দিয়েছি। বাটা কাঁচামরিচ, হলুদ লবণ একসাথে মাখিয়ে নিয়েছিলাম। প্রথমে মাছটা দিয়েছি, এখন কচুর ছড়াগুলো দিয়ে দিলাম। অনেক জোরে বৃষ্টি আসছে। ভাবছিলাম জোরে বৃষ্টি হবে না, খুব জোরে বৃষ্টি আসছে। এদিকেও কি অবস্থা হয় কি জানি। এদিকে কিন্তু পুকুর নদী এখনও শুকনা। বৃষ্টি যাই হয় কিন্তু জল জমে না। ফ্যানটা ধরে এরকম করে উল্টে পাল্টে দিচ্ছি আর ঢাকা দিয়ে সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষানোতেই কচুর ছড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে
আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নয়, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। কচুর ছড়াগুলো সিদ্ধ হয়ে গেছে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব সুন্দর মতো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেব। বাটি ধুয়ে প্রথমে জল দিলাম, এরপরে একেবারে ফুটানো গরম জল দিচ্ছি। বৃষ্টির কারণে কথাগুলো মনে হচ্ছে ভালোভাবে বোঝা যাবে না। পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, একটু ঝোল রান্না করব। তো কিছুদিনের ভিতরেই আমরা ঢাকায় চলে যাব আশা করছি, তার জন্য আর সিলিন্ডার গ্যাস আনবো না। যে কয়দিন এখানে আছি ইলেকট্রিক ওভেনেই রান্না করব। ঢাকা দিয়ে 7-8 মিনিটের মতো রান্না করেছিলাম। কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে। একেবারে কম তেল মশলা রান্না। মনে হচ্ছে খুবই ভালো হবে। রান্না শেষ। আমার খাবারটা বেড়ে নিয়েছি, রিয়াকেও খাবার দিয়েছি। তো ক্যামেরাটা ফিট করে হাতটা ধুয়ে আসলাম। খেয়ে বলবো দুইটা তরকারি কেমন হয়েছে। লাল শাক। এইমাত্র আমার ভাইপো সত্যজিতের সাথে কথা বলেছি। ও বলেছে, পিসিমা আপনাদের বাড়িতে জল উঠে গেছে গতকালে। সকালবেলায় শুনলাম ফেনীতে একতলা পর্যন্ত জলে নিমজ্জিত হয়ে গেছে। অনবরত বৃষ্টি হচ্ছে আর জল বাড়ছে। ভালো হয়েছে। অদিনে লাল শাক খারাপ লাগছে না। আজকে একটু রসুন ফোড়নে দিয়েছি, এই কারণে শাকটা আমার কাছে খুব ভালো লাগছে। এরা আবার রসুন ফোড়নে খায় না, এরা খায় শুধু এমনি তেলে শাক ছেড়ে দিবে, লবণ আর কাঁচামরিচ, আর কিছু না। শাক রান্না করব রসুন ছাড়া, এটা আমরা ভাবতেই পারি না। নিরামিষ হলে, নিরামিষের দিনে হলে তখন রসুন ছাড়া কালো জিরা ফোড়নে দিই বা এইভাবে রান্না করি, একটু নারিকেল দিয়ে রান্না করি। অন্যান্য শাকে যেমন লাউ শাকে একটু নারিকেল বাদাম বাটা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। কাঁচামরিচটা যেমন ঝাল তেমন স্বাদ। আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা ভিডিও দেখে ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্টস করবেন। এতে আমার মনে হয় আমাদের ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে। আমাদের ভিডিও অনেকেই দেখে, আমি কিছু বুঝি না মানুষে কেন একটা লাইক দিতে এত কার্পণ্যতা করে। একেবারে একটা সত্য ঘটনা বলি। কিছুদিন আগে আমাদের এক নিকট মানুষ, তো ও আমাকে বলছে আপনার ভিডিও আমরা সব সময় দেখি। তো আমি বলছি যে কই তোমাদের তো কোনো সাড়া পাই না, একটু তো কমেন্টসও করো না, লাইক কমেন্টস করো। তখন হঠাৎ করে বলে উঠলো, লাইক কমেন্টস করলে কত টাকা পান, লাইকে কত টাকা, কমেন্টসে কত টাকা। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। লাইক কমেন্টস করলে যদি টাকা হয় তাহলে তো আর কথাই নেই, কিছুই বললাম না, তাকিয়ে রয়েছি। শুধু ওই একটা লাইক কমেন্টস করলে ভিডিওটা আরো অনেকের কাছে পৌঁছাবে, আর শেয়ার করলে তো আরো বেশি পৌঁছাবে। শুধু মানুষের কাছে পৌঁছাক, এটাই আমি চাই।
এই অনুরোধটা আপনাদের কাছে রইল আমার। অনেকেই দেখেন প্রতিদিন প্রায় 800,000 পর্যন্ত ভিউজ হয়, কিন্তু লাইক দেয় না কেউ। 30-40টা লাইক হয়, কমেন্টস তো হাতে গোনা আপনারা কয়েকজন। আপনি একজন মানুষের ভিডিও দেখলে আমার টাকা চলে আসবে, এটা কি সম্ভব? যারা একটা লাইক অথবা একটা কমেন্টস করতে কার্পণ্যতা করেন, তারা কিন্তু সবসময় আমার ভিডিও দেখেন। তো ওনারা মনে করে যে মনে হয় লাইক দিলে টাকা পাবে, কমেন্টস দিলে টাকা পাবে, দরকার নাই, আমি শুধু ভিডিও দেখে যাব। ঠিক আছে, আপনি ভিডিও দেখে যান, কোনো সমস্যা নেই। ভালো লাগলে একটা লাইক দিয়ে অন্তত আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করুন, এটাই শুধু আপনাদের কাছে চাওয়া। আমাদের ওদিকে শীতকাল ছাড়া এরকম লাল শাক সবসময় পাওয়া যায় না। এদিকে তো তেমন বৃষ্টি হয় না, বর্ষা হয় না, তো এই কারণে শীত মৌসুমের সবজি পাওয়া যায়। আমাদের ওদিকে এত বৃষ্টি হচ্ছে, প্রতিদিন ফোন করলে উনি বলে যে বৃষ্টি। আমাদের একটা জমিতে রোয়া লাগিয়েছে, আমাদের ওদিকে প্রায় অনেকেই রোয়া লাগিয়েছিলেন, সবার জমি বন্যার জলে একেবারে তলিয়ে গেছে। 3-4 বার করে যদি বন্যা হয় আর ওই সব জায়গায় ফসল থাকে, এবছর আমাদের ধানও হবে না। আজ কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি ইলিশ মাছ। ইলিশ মাছ কালো জিরা ফোড়ন বনে খুব সুন্দর গ্রাম লাগছে। আসলে এত যে চমৎকার হয়েছে, একেবারে সহজভাবে রান্না করেছি, দারুণ চমৎকার। আরো একটু ভাত নেব। ইলিশ মাছ এমনিতেই আমার খুবই প্রিয় একটা মাছ। আমি অন্য কোনো মাছ খেতে আমার এত ভালো লাগে না, ইলিশ মাছ আর চিংড়ি মাছ আমার কাছে ভালো লাগে। তরকারিটা খুবই চমৎকার হয়েছে। আজ ইলিশ মাছের এই রান্নাটাতে কোনো মশলাই ব্যবহার করি না, শুধু কাঁচামরিচ আর হলুদ, কালো জিরা ফোড়নে দিয়েছি, লবণ দিয়েছি স্বাদ মতো, আর কিছু না। আজকে 2টা তরকারি দারুণ হয়েছে। এখন বলবো আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন শিপ্রা কলেজ স্ট্রিট কলকাতা থেকে, কুণ্ডন সাহা কলকাতা যাদবপুর থেকে, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, সুমন্তরা সেনাপতি রানু বেগম ইতালি থেকে, মিনতি মার্মু উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, মাই লাইফ মিনতি বেঙ্গালোর থেকে, সুমিতা দে আসাম থেকে, হর্ষ বসাক সোদপুর থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, নন্দিনী ইউএসএ থেকে, শিখা সিনহারয় কলকাতা থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।